আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। শিবপুর উম্মুল মোমিনিন মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, অত্র মাদ্রাসা। আমরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে আলোচনা করব। কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করব। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করলেও কবির ছিল পাশ্চাত্য সাহিত্যের প্রতি এক প্রবল আকর্ষণ। পাশ্চাত্য ধারার প্রতি কবির প্রবল আকর্ষণ ছিল, তাই কবি পরবর্তীতে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তার নামের পূর্বে মাইকেল শব্দটি যোগ করেন। পাশ্চাত্য সাহিত্যে প্রতি প্রবল আকর্ষণ এবং পাশ্চাত্য সাহিত্য দ্বারা তিনি কিছু সাহিত্য রচনা করেন। তার ক্যাপটিভ লেডি নামে একটি ইংরেজি একটি কাব্য রচিত হয়, যেটা পাঠক সমাজে সমাদৃত না হওয়ায় কবি তার ভুল বুঝতে পারেন। তিনি তার মাতৃভাষায় কবিতা রচনা শুরু করেন। তো কবি বাংলা সাহিত্যে এক নতুন ধারার সংযোজন ঘটান। তিনি অমিতাক্ষর ছন্দে তার সাহিত্য সাধনা শুরু করেন। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য অমিতাক্ষর ছন্দে রচিত। এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, বজ্রঙ্গনা কাব্য। তার নাটক হলো কৃষ্ণকুমারী ও পদ্মাবতী নাটক, এবং প্রহসন হচ্ছে একে কি বলে সভ্যতা ও গুরু শালিকের গাঢ়েরও। এই কপোতাক্ষ নদ কবিতাটি মহাকবির চতুর্দশপদী কবিতাবলী থেকে নেয়া একটি কবিতা। তো এই কপোতাক্ষ নদ কবিতাটিও সনেট ধর্মীয় একটি কবিতা। তো তাই এই কবিতাটি আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে সনেট কাকে বলে বা চতুর্দশপদী কবিতা কাকে বলে। 14 চরণ সমন্বিত, মানে 14টা লাইন থাকবে, 14টা চরণ থাকবে। 14 চরণ সমন্বিত ভাব সংহত বিশেষ ধরনের কবিতাকে সনেট বলে। সনেটের দুটো অংশ। প্রথম 8 চরণকে 8 লাইনকে বলে অষ্টক। শেষের 6 চরণকে বা 6 লাইনকে বলে শতক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা আর শতকে থাকে ভাবের পরিণতি। এটা হচ্ছে মূলত সনেট সম্পর্কে আলোচনা। তো আমরা চলে যাই কবিতায়। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। সতত মানে সর্বদা। হে নদ, হে নদ বলতে এখানে কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করা হয়েছে। তুমি পড়ো মোর মনে, কবির কপোতাক্ষ নদের কথা সব সময় সর্বদা মনে পড়েন। কারণ কবি কপোতাক্ষ নদের নিকটে নেই, কাছে নেই। কবি সুদূর প্রবাসে ফ্রান্সের ব্রান্সাই নগরীতে বসে এই কপোতাক্ষ নদের কথা স্মরণ করতেছেন। কবি যদিও প্রবাসে থাকেন, কবির সেই শৈশব স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা কবির সব সময় সর্বদা মনে পড়ে। সতত সর্বদা তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে শব্দের অর্থ নির্জনে। শুধু প্রবাসে থাকলেও কবি যখন নির্জনে থাকেন, নিরিবিলি থাকেন, একাকী থাকেন, তখন কবির এই কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। কবির এই কপোতাক্ষ নদটি কবির শৈশব স্মৃতি বিজড়িত একটি নদী, যার কথা কবি প্রবাস জীবনে নির্জনে যখন থাকেন তখন কবির এই নদের কথা কবির মনে পড়ে। সতত সর্বদা যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি। যেমনি লোক লোকেরা নিশার রাতের স্বপ্নে শুনে, মানে শোনাটা মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্রধ্বনি হচ্ছে যে গিয়া অলৌকিক মায়া অলৌকিক মায়া স্মৃতি বিজড়িত স্বপ্নটা, যেটা আমরা নিশিরাতের স্বপ্নে দেখি, এক ধরনের মায়া, যেটা আমরা পরবর্তীতে আমাদের অন্তরে তৃপ্তি মিটে যে স্বপ্নটা দেখি আমরা,
ওইরকম একটা স্বপ্ন। তব কল কলে জুড়াই এ কান আমি ভ্রান্তির চলনে। তব কল কলে জুড়াই, কপোতাক্ষ নদের যে কল কল ধ্বনিটা আছে, কবি শৈশবে যখন এই কপোতাক্ষ নদের নিকটে ছিলেন, যে কল কল ধ্বনিটা, ওই ধ্বনিটাই জুড়াই এ কান আমি, মানে কবির কান, কবির অন্তর, কবির এই কলকল ধ্বনিটা দিয়ে কবি প্রশান্তি পান ভ্রান্তির চলনে, ভুলের চলনায়। মানে মানুষ যেরকম নিশার স্বপনে মানুষ মনের আত্মার পরিতৃপ্তি ঘটায়, তেমনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনিটাও ভ্রান্তির চলনে কবির কানে যেন প্রতিধ্বনিত হচ্ছে, আর সেটা দিয়ে কবি অন্তরের পরিতৃপ্তি ঘটান। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। কবি অনেক দেশ ভ্রমণ করেছেন, অনেক নদী দেখেছেন, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। স্নেহের তৃষ্ণা, আদরের, ভালোবাসার যে তৃষ্ণাটা মিটে, মানে মিটবে কার জলে, কার পানিতে, কার জলে। এই যে যে কপোতাক্ষ নদের যে জলটা, এই জলে যে তৃষ্ণা মিটে, এই তৃষ্ণা কবি আর কোনো দেশে আর কোনো নদের পানিতে এই তৃষ্ণা মিটে নাই কবির। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। দুগ্ধ স্রোতরূপী, স্রোতের ধারা, ভারী ধারা, দুধের, তুমি জন্মভূমি স্তনে। কপোতাক্ষ নদকে কবি জন্মভূমির স্তনের দুধের ভারী ধারার সাথে তুলনা করেছেন, মানে দুধের জলধারা, যেখান থেকে জলধারা প্রবাহিত হচ্ছে, জন্মভূমির স্তন থেকে যেন দুধের ভারী ধারা, দুধের জলরাশি প্রবাহিত হচ্ছে। কবি কপোতাক্ষ নদের পানিকে দুধের ভারী ধারার সাথে তুলনা করেছেন। এতটুকু হচ্ছে জিঙ্কে অষ্টক। এরপর শুরু হচ্ছে শতক। এবার ভাবের পরিণতি। আর কি হবে দেখা, কবি বিষণ্ণ মনে, এক অতৃপ্ত আশায় কবি বলতেছেন আর কি হবে দেখা। কবি কি আর কপোতাক্ষ নদের সাথে দেখা হবে? কবি তো প্রবাস, সুদূর প্রবাসে। কবির মনে হয় না কবি আর কপোতাক্ষ নদের সাথে দেখা করতে পারবেন। যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে ভারী রূপ করো তুমি, কর তুমি। যতদিন যাবে প্রজারূপে, প্রজার মতন, সাগরূপ, সাগর, রাজরূপ সাগরের, মানে কবি এখানে সাগরকে রাজার সাথে তুলনা করেছেন, রাজার রূপ। আর কপোতাক্ষ নদকে প্রজার সাথে তুলনা করেছেন, প্রজারূপে। সাগরকে রাজরূপ, সাগরকে প্রজারূপে দিতে বাড়ি, বাড়ি মানে জলরাশি, জলধারা, বাড়ি রূপ কর, কর মানে আমরা যে করটা দিই, ট্যাক্স, কর, তুমি মানে সাগরকে, রাজার মতন সাগরকে তুমি প্রজারূপে ভারী ধারার করটা তুমি দিয়ে যাবে। যে সাগরকে, নদী যে জলরাশি দিয়ে প্রবাহিত, জলরাশি সাগরের মধ্যে বয়ে যায়, ওই জলরাশি তুমি প্রবাহিত করে যাবে সব সময়। এই মিনতি তোমার কাছে, এই মিনতিটা আছে। আরো কি মিনতি করে কবি, গাবে বঙ্গজ জনের কানে। গাবে মানে গাইবে, বঙ্গজ বাংলার, জনের মানুষের কানে, তাদের নিকটে গাইবে, সখে বন্ধু, সখারিতে নাম তার, বন্ধুর মতো সে, নাম বন্ধুর মতো সে আমার, এ প্রবাসে মজি প্রেম ভাবে। সে প্রবাসে মজি আছে, বসে আছে, প্রবাসে আছে, প্রেম ভাবে লইছে যে নাম তব ভঙ্গের সঙ্গীতে। যদিও সে প্রবাসে থাকে, তবু সে কি করতেছে, লইবা আমার, এবং সে লইতেছে, নিচ্ছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, আমার নামটা সে বঙ্গের সঙ্গীতে, মানে ভালোবাসার সর্বোচ্চ চেষ্টা নিয়ে, সর্বোচ্চটা নিয়ে সে আমার নাম নিচ্ছে। মানে আমার কপোতাক্ষ ওদের কাছে কবির মিনতি হচ্ছে, আমি তোমার মানে বাংলার মানুষকে তুমি বলবে, বঙ্গজনের কানে বাংলার মানুষের কাছে তুমি বলবে যে আমার এক বন্ধু আছে, সখারিতে নাম তার, বন্ধু শখে সখারিতে নাম তার, আমার এক বন্ধু, এ প্রবাসে মজি প্রেম পাবে। যদিও সে প্রবাসে আছে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, তবু সে আমার নামটা নিচ্ছে, আমাকে স্মরণ রাখছে, আমাকে মনে রাখছে। কবিতাটিতে মহাকবি তার দেশপ্রেমের চূড়ান্ত প্রতিফলন ঘটিয়েছেন।